আজকের ভিডিওতে আমরা সামুদ্রিক অবক্ষেপের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে নেরিটিক অবক্ষেপ, পিলেজিক অবক্ষেপ, লোহিত পঙ্ক এবং সিন্ধুকর্দ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওটির শেষে তোমরা এই টপিকগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত একটা জ্ঞান লাভ করবে এবং এমসিকিউ কোশ্চেনগুলো ইজিলি সলভ করবে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আমরা জানি সমুদ্র তলদেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে এবং তাদের মৃত্যুর পর এই সামুদ্রিক জীবগুলোর দেহাবশেষ সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে জৈব অবক্ষেপ সৃষ্টি করে। এই জৈব অবক্ষেপ চুন সমৃদ্ধিও হতে পারে এবং সিলিকা সমৃদ্ধিও হতে পারে। এই উদ্ভিদ এবং প্রাণীর যে দেহাবশেষগুলো সঞ্চিত হয় এটি দুটি স্থানে বা দুটো স্থান বিশেষে জমা হতে পারে। একটা হচ্ছে মহীসোপান অঞ্চলে এবং একটি হচ্ছে উন্মুক্ত এবং গভীর সমুদ্রে। এই মহীসোপান অঞ্চলে যে সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহগুলো সঞ্চিত হয় সেগুলো হচ্ছে তোমার নেরিটিক অবক্ষেপ। এর পাশাপাশি যেগুলো উন্মুক্ত এবং গভীর সমুদ্রে মৃতদেহাবশেষগুলো কাদা রূপে সঞ্চিত হয় বা অবক্ষেপ রূপে সঞ্চিত হয় সেগুলি হলো তোমার পিলেজিক অবক্ষেপ। তো আমরা নেরিটিক অবক্ষেপটা সম্পর্কে আগে আলোচনা করি, তারপর আমরা পিলেজিক অবক্ষেপ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা নেরিটিক অবক্ষেপটা দেখি। আমরা এর আগেই জানলাম মহীসোপান অঞ্চলে এই নেরিটিক অবক্ষেপ কিন্তু সঞ্চিত হয়। সামুদ্রিক উদ্ভিদ এবং সামুদ্রিক প্রাণী এই স্থানে অর্থাৎ মহীসোপান অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে পলি বালি কাদারূপে সঞ্চিত হয়। এটা হচ্ছে নেরিটিক অবক্ষেপ। পশ্চিম ভারতীয় সমুদ্রে সর্বাধিক পরিমাণে নেরিটিক সঞ্চয় দেখা যায়। তাহলে নেরিটিক এটা যেটা অবক্ষেপ তৈরি হলো, চুন জাতীয় অবক্ষেপও আছে এর মধ্যে, আবার সিলিকা জাতীয় অবক্ষেপ রয়েছে। এবার আমরা দেখব পিলেজিক অবক্ষেপটা কি। এই অবক্ষেপ সচরাচর উন্মুক্ত এবং গভীর সমুদ্রে পরিলক্ষিত হয়। শৈবাল, ছোট ছোট উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ জমা হয়ে বা সঞ্চিত হয়ে এই পিলেজিক সঞ্চয়টা সৃষ্টি করে। এই পিলেজিক সঞ্চয়েও কিন্তু চুন এবং সিলিকার পরিমাণের আধিক্য লক্ষ্য করা যায়। তো যে পিচ্ছিল কাদার মতো যে পিলেজিক অবক্ষেপ সঞ্চিত হলো, এটিকে আবার সিন্ধুকর্দ বা উজের সাথেও তুলনা করা হয়। সিন্ধুকর্দ বা উজ বলতেও আমরা পিলেজিক অবক্ষেপকে বুঝি। তাহলে পিলেজিক অবক্ষেপটা কিন্তু মোটামুটি গভীর সমুদ্রের মধ্যে তৈরি হয়। আর এই গভীর সমুদ্রের অবক্ষেপটাই কিন্তু পরবর্তীতে বা এই গভীর সমুদ্রের যে অবক্ষেপ, পিলেজিক অবক্ষেপ, একেই কিন্তু আমরা সিন্ধুকর্দ বলে চিনি। এই পিলেজিক অবক্ষেপকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সমুদ্রের তলদেশে এই পিলেজিক অবক্ষেপের অবস্থানটা কোথায় তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? হেমিপিলেজিক এবং ইউপিলেজিক। হেমিপিলেজিক আর ইউপিলেজিক। আচ্ছা, হেমিপিলেজিকটা কোথায় করে? আমরা মহীসোপান তো প্রথমে দেখলাম নেরিটিক অবক্ষেপ মহীসোপানে জমে, আর এই হেমিপিলেজিকটা হয় মহীঢালে, অর্থাৎ স্থলভাগ থেকে বয়ে আসা পদার্থ এবং সামুদ্রিক জৈব এবং অজৈব পদার্থ সঞ্চিত হয় এই যে মহীঢালে, এটাকে বলা হচ্ছে হেমিপিলেজিক। তাহলে হেমিপিলেজিক কোথায় জমে? মহীঢালে। কী কী জমে? স্থলজাত পদার্থ প্লাস সামুদ্রিক জৈব এবং অজৈব পদার্থ। কী কী? আগ্নেয় পদার্থ জমতে পারে, সবুজ কাদা, যেটা আমরা এর আগে জেনে আসলাম সবুজ কাদা কীভাবে তৈরি হয়, তাই না? ওই স্থলজাত অবক্ষেপের মধ্যে একটা পার্ট আমরা পড়েছিলাম। আর হচ্ছে ইউপিলেজিকটা কোথায়? মহীঢালের পরবর্তী অংশ, অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাতে যে জৈব এবং অজৈব পদার্থের সঞ্চয় হয় তাকে বলা হয় ইউপিলেজিক। তাহলে দুটো খুব ইম্পর্টেন্ট। হেমিপ্যালেজিক কোথায় হয়? মহীঢালের ওপর। আর ইউপিলেজিক কোথায় হয়? গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাতে লক্ষ্য করা যায়। এই ইউপিলেজিকের মধ্যেই কিন্তু সিন্ধুকর্দগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন সিন্ধুকর্দ রয়েছে যেটা আমরা আলোচনা করবো এরপর। গ্লোবিজারিনা সিন্ধুকর্দ, ডায়াটম সিন্ধুকর্দ,
এগুলো কিন্তু ইউপিলেজিকের উদাহরণ। আমরা এক্ষুনি যে ইউপিলেজিক অবক্ষেপ বললাম, সেই ইউপিলেজিক অবক্ষেপ অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমিতে সৃষ্ট হয় লোহিত পঙ্ক। তাহলে লোহিত পঙ্ক কোথায় পাওয়া যায়? গভীর সমুদ্রেই পাওয়া যায়। এর অবস্থান যদি আমরা বলি, বিশ্বের বিভিন্ন সাগর মহাসাগরে 5,000 মিটারের অধিক গভীরতায় লোহিত পঙ্ক সৃষ্টি হয়। আর মনে রাখবে, এটি সবসময় একটা অজৈব পদার্থ এটা। আর গভীর সমুদ্রেই সবথেকে বেশি পরিমাণে লোহিত পঙ্ক কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এই লোহিত পঙ্কের উপাদান হিসেবে কী কী থাকে? 85% অ্যালুমিনিয়াম সিলিকেট থাকে এবং লৌহ অক্সাইড, এছাড়া ক্যালসিয়াম থাকে 7%, সিলিকাও থাকে 3%। তাহলে লোহিত পঙ্কে কোন উপাদান বেশি আছে? অ্যালুমিনিয়াম সিলিকেট। এবার এই লোহিত পঙ্কের বেশ কিছু বৈশিষ্ট্য যদি আমি দেখি, লোহিত পঙ্কটি কী? শুকিয়ে গেলে এটা লাল বাদামি রঙের পাউডারের মতো দেখতে হয়। আর আয়রন অক্সাইড থাকার জন্য লোহিত পঙ্কটার বর্ণ লাল হয়। এছাড়া কি, আটলান্টিক মহাসাগরে 40° উত্তর থেকে 40° দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই জিনিসটা অর্থাৎ লোহিত পঙ্ক লক্ষ্য করা যায়। এছাড়া ভারত মহাসাগরের পূর্বাংশে এবং উত্তর প্রশান্ত মহাসাগরে এই লোহিত পঙ্ক কিন্তু লক্ষ্য করা যায়। তাই লোহিত পঙ্কের অবস্থান কী বলা যেতে পারে? আটলান্টিক মহাসাগর, আর হচ্ছে তোমার ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ কিছু অঞ্চলে লোহিত পঙ্ক দেখা যায়। কত? প্রায় 5,000 মিটারের অধিক গভীরতায় লোহিত পঙ্ক সৃষ্টি হয়। আর লোহিত পঙ্ক এটি হচ্ছে ইউপিলেজিক অবক্ষেপ। আর ইউপিলেজিক অবক্ষেপ মানে কি? যারা গভীর সমুদ্রের সমভূমিতে সৃষ্ট অবক্ষেপ, তারাই হচ্ছে আমার ইউপিলেজিক অবক্ষেপ। গভীর সমুদ্রে ভাসমান উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে চুন এবং সিলিকা সমৃদ্ধ যে কাদা সৃষ্টি হয় তাকে বলা হয় সিন্ধুকর্দ বা উজ। তাহলে সিন্ধুকর্দ বা উজ এটা সৃষ্টি হয় কোথায়? গভীর সমুদ্রের সমভূমিতে এবং উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষ থেকে চুন এবং সিলিকা সমৃদ্ধ। তাহলে উজকে আমরা দুভাগে ভাগ করতে পারি, চুন জাতীয় সিন্ধুকর্দ এবং বালি জাতীয় সিন্ধুকর্দ বা সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। এই চুন জাতীয় সিন্ধুকর্দ সমুদ্রগর্ভে 2,000 মিটার থেকে প্রায় 4,000 মিটার গভীরতায় লক্ষ্য করা যায়। চুন জাতীয় কেন সিন্ধুকর্দ বলছে? কারণ এই গভীরতায় যে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষগুলো সঞ্চিত হয় তাতে কিন্তু চুনের পরিমাণটা বেশি থাকে, তাই চুন জাতীয় সিন্ধুকর্দ বলে। এই চুন জাতীয় সিন্ধুকর্দ দুই প্রকারের, মানে দুই ধরনের আছে। একটা হচ্ছে টেরোপড সিন্ধুকর্দ এবং গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। তাহলে চুন জাতীয় সিন্ধুকর্দ দুটো, টেরোপড আর গ্লোবিজারিনা। টেরাপড যে সিন্ধুকর্দ রয়েছে এটি ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ উষ্ণ সমুদ্রে লক্ষ্য করা যায়। সমুদ্র জলের গভীরতা 600 থেকে 2,000 মিটার গভীরতাযুক্ত স্থানে এই টেরাপড সিন্ধুকর্দ গড়ে ওঠে। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক, অস্ট্রেলিয়ার পূর্বাংশ, আটলান্টিক মহাসাগরের চ্যালেঞ্জার এবং ডলফিন উচ্চভূমি প্রভৃতি অঞ্চলে এগুলো লক্ষ্য করা যায়। এই টেরাপড সিন্ধুকর্দে 80% ক্যালসিয়াম কার্বনেট অবস্থান করে এবং এই সিন্ধুকর্দের বর্ণ লাল বর্ণের হয়। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিন্তু টেরাপড সিন্ধুকর্দ থেকে। ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উষ্ণ সমুদ্রে। গভীরতা কত থাকে সমুদ্রের জলে? 600 থেকে 2,000 মিটার গভীরতায় সৃষ্টি হয়। আটলান্টিক মহাসাগরের যে চ্যালেঞ্জার উচ্চভূমি এবং ডলফিন উচ্চভূমি সে অঞ্চলে এটি দেখা যায়। টেরোপড এবং হেটেরোপড নামক ভাসমান সূক্ষ্ম শামুক জাতীয় প্রাণীর থেকে এটা তৈরি হয়। কি? টেরোপড এবং হেটেরোপড নামক ভাসমান শামুক জাতীয় প্রাণীর দেহ থেকে তৈরি হয়, কোলস থেকে। 80% ক্যালসিয়াম কার্বনেট অবস্থান করে এই সিন্ধুকর্দে। চুন জাতীয় সিন্ধুকর্দের অপর একটি গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ। এটি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পরিলক্ষিত হয়। সমুদ্রের গভীরতা 3,600 থেকে প্রায় 7,000 মিটার
এই সিন্ধুগর্ত গঠনের জন্য আদর্শ। এবার পরীক্ষায় কিন্তু এই সিন্ধুগর্তগুলো ম্যাচিং আসবে, কলম ম্যাচিং আসতে পারে। একদিকে টেরাপট সিন্ধুগর্ত, গ্লোবিজারিনা, ডায়াটম, রেডিওল্যারিয়ান দেওয়া থাকলো, অপরদিকে প্রত্যেকটা সিন্ধুগর্ত কত গভীরতায় পাওয়া যায় সেই গভীরতাটা দেওয়া থাকলো, সেগুলো কিন্তু ম্যাচিং করতে হবে। আমরা এর পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। তাহলে গভীরতা আমরা জানলাম। এছাড়া ফোরামিনিফেরা জাতীয় যে সামুদ্রিক কীট, তার খোলস থেকে এই সিন্ধুগর্ত তৈরি হয়। এছাড়া এই সিন্ধুগর্তে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ প্রায় 65% কাছাকাছি অবস্থান করে। উপকূলের কাছে এই সমুদ্রে এই সিন্ধুগর্তের বর্ণ নীলচে হয় এবং সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় এই সিন্ধুগর্তের বর্ণ সাদা হতে থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। অর্থাৎ উপকূলের কাছে এটা নীল বর্ণের হয় এবং উপকূল থেকে যত দূরে যায় সাদা বর্ণের। তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করে নিও, অবশ্যই তোমাদের কাজে লাগবে এগুলো। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবিজারিনা সিন্ধুগর্ত। আটলান্টিক এবং ভারত মহাসাগরের পূর্ব পশ্চিম অংশে এই সিন্ধুগর্তর অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে টেরাপড এবং গ্লোবিজারিনা এই দুটো হচ্ছে চুন জাতীয় সিন্ধুগর্ত। চুন জাতীয় সিন্ধুগর্তের পাশাপাশি বালি জাতীয় সিন্ধুগর্ত বা সিলিকা জাতীয় সিন্ধুগর্তও লক্ষ্য করা যায়। রেডিওল্যারিয়ান এবং বেন্থিক প্রাণীর দেহ থেকে এই ধরনের সিন্ধুগর্ত তৈরি হয়। রেডিওল্যারিয়ান এবং বেন্থিক জাতীয় প্রাণীর দেহ থেকে কিন্তু এটি তৈরি হয় সিন্ধুগর্ত। তাহলে এই সিন্ধুগর্ততে কিন্তু বালির পরিমাণটা বেশি থাকে। তাহলে সিলিকা জাতীয় সিন্ধুগর্ত দুই প্রকার, রেডিওল্যারিয়ান সিন্ধুগর্ত এবং ডায়াটম সিন্ধুগর্ত। রেডিওল্যারিয়ান সিন্ধুগর্ত ক্রান্তীয় অঞ্চলে প্রায় 3500 থেকে 9000 মিটার গভীরতায় এই অবক্ষেপ সঞ্চিত হয়। প্রশান্ত মহাসাগরে এই অবক্ষেপের সঞ্চয় সবচেয়ে বেশি। রেডিওল্যারিয়ান এবং ফোরামিনিফেরা নামক সামুদ্রিক প্রাণীর খোলক থেকে এই সিন্ধুগর্ত গঠিত হয়। এই সিন্ধুগর্তে বালির পরিমাণ বেশি থাকে এবং ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে। এছাড়া এই সিন্ধুগর্ত শুকিয়ে গেলে ধূসর পাউডারের মতো হয়ে যায়। তাহলে রেডিওল্যারিয়ান থেকে তিনটে জিনিস ইম্পর্ট্যান্ট: 3600 থেকে বা 3500 থেকে 9000 মিটার গভীরতায় দেখা যায়। প্রশান্ত মহাসাগরে সবথেকে বেশি আছে এই সিন্ধুগর্ত। আর কি, এখানে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, সিলিকার পরিমাণ বেশি থাকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটে ফিচার্স রেডিওল্যারিয়ান সিন্ধুগর্তের। সিলিকা জাতীয় সিন্ধুগর্তের অপর একটি ভাগ হচ্ছে ডায়াটম সিন্ধুগর্ত। সুমেরু এবং কুমেরু মহাসাগরীয় অঞ্চলে এই সিন্ধুগর্তের অবস্থান দেখা যায়। অর্থাৎ দুই মেরু মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগরের অবস্থান দেখা যায়। গভীরতা বলতে গেলে 1200 থেকে 4000 মিটার গভীরতায় শীতল সমুদ্রে এক ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম উদ্ভিদ জন্মায়, তাদের বলে ডায়াটম। এই ডায়াটমদের দেহ থেকে নির্গত সিলিকা এবং ক্লে এই সিন্ধুগর্ত গঠন করে। তাহলে কি, সুমেরু কুমেরু মহাসাগরের সৃষ্টি হয়, শীতল অঞ্চলে সৃষ্টি হয়, গভীরতা থেকে 1200 থেকে 4000 মিটার। এছাড়া ডায়াটম নামক উদ্ভিদের দেহাবশেষ থেকে এটি সৃষ্টি হয়। এই ডায়াটম সিন্ধুগর্তের রং স্থলভাগের কাছে থাকলে নীল এবং যত স্থলভাগ থেকে দূরে মানে সমুদ্রের দিকে যাওয়া যাবে তত পীত বর্ণের হতে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় কিন্তু অবশ্যই এগুলো নোট করে নাও। ডায়াটম সিন্ধুগর্ত বা সমগ্র আমরা যা আলোচনা করলাম এইগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী ভিডিওতে সামুদ্রিক অবক্ষেপ চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের খুব উপকার আসবে। আশা করি তোমরা ভিডিওগুলো বুঝতে পেরেছ।